প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ডেইলি স্টারের ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত আয়োজন স্টার ডিসকোর্সের আজকের পর্বে। আজকের এই অনুষ্ঠানে আমরা অতিথি হিসেবে দুজনকে আমন্ত্রণ জানিয়েছি ভার্চুয়ালি, বাংলাদেশ থেকে তারা যুক্ত হয়েছেন। আমাদের অতিথি হিসেবে রয়েছেন জনাব ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় কমিটি। জনাব অসীম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরও রয়েছেন দিদার ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। আমি শুরুতেই ব্যারিস্টার অসীম আপনার কাছে জানতে চাইব, নির্বাচন আসছে এবং আমরা আসলে কথা বলছি নির্বাচন নিয়ে যে আস্থার সংকট তৈরি হয়েছে বলে অনেকেই মনে করছেন, সেই বিষয়টি আসলে আপনাদের কাছে জানার চেষ্টা করব। এবং আজকের অনুষ্ঠানের শিরোনাম নির্বাচন নিয়ে আস্থার সংকট কি বাড়ছে? তো সেই ধারাবাহিকতা আপনার কাছে একটু জানতে চাইব যে আপনার দলের যিনি মহাসচিব, তিনি সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে বলেছেন যে অন্তর্বর্তী সরকার এবং জাতীয় ঐক্যমত্য কমিশন দেশ এবং জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বিশ্বাসঘাতকতা শব্দটি কোট আনকোট আমি বলছি, এটা খুবই স্ট্রং একটা ওয়ার্ড। আপনি যদি একটু বলেন যে কেন এরকম মনে হচ্ছে আপনাদের। ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক দিদার ভূঁইয়া সহ দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। মূলত বিশ্বাসঘাতকতা আপনি বলেছেন যে খুব শক্ত একটা শব্দ, আর জাতীয় ঐকমত্য কমিশন এটা একটা বড় শক্ত কনসেপ্ট বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিটা বিগত 54 বছরে আপনার এ ধরনের সবগুলো রাজনৈতিক দলকে মিলে সরকার কখনো বৈঠকের আয়োজন করেননি। সেদিক থেকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, স্টুডেন্ট মাস মুভমেন্ট, তার আগে স্বৈরাচার বিরোধী আন্দোলন 15 বছর ধরে, ভোটাধিকার ফেরত পাওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিভিন্ন ইস্যুতে অপশাসন, দুঃশাসন, গুম খুনের বিরুদ্ধে যে সরকার ছিল তাদের পতনের পর বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী আপনার একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই দেশে, যেটা সংবিধানের মধ্যেই নেই, বর্তমান বিদ্যমান সংবিধানে নেই। তো সেটাকে সাংবিধানিক ভাবে বৈধতা দেওয়া হয়েছে এই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দেখে, এবং সুপ্রিম কোর্ট সেটা আপনার করেছেন আর্টিকেল 7, যেটা সোর্স অফ পাওয়ার, জনগণ সকল ক্ষমতার উৎস এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যেটা, সেটার মাধ্যমে। তাহলে সে জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছিলেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে। তার আগে কতগুলো আপনার সংস্কার, বিভিন্ন বিষয়ের সংবিধান বলেন, পুলিশ বলেন, জনপ্রশাসন বলেন, বিচার বিভাগ, অনেক কিছু মিলিয়ে নির্বাচন কমিশন, সবকিছু মিলিয়ে অনেকগুলো কমিশন করেছেন, সাজেশন নিয়েছেন। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা প্রায় 100 দিনের মতোই, মানে অর্থাৎ আপনার সেই শুরু যে হয়েছে আজকে 1 বছর ধরে আলাপ আলোচনা করলেন, অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, অনেক বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, নোট অফ ডিসেন্ট দিয়েছেন, কেন দিয়েছেন সেটারও কারণ দিয়েছেন। কিন্তু কোনো কিছু আপনার চূড়ান্ত ভাবে যখন এই রিপোর্টটা দেয়া হলো সরকারের কাছে, তখন সে জায়গাতে যে সমস্ত বিষয় আলোচনা হয়নি সেগুলো ইনক্লুড হয়েছে। আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহৎ একটা রাজনৈতিক দল, আরো অন্যান্য রাজনৈতিক দলও বিভিন্ন ইস্যুতে ডিসেন্ট দিয়েছেন। কারা কোন ইস্যুতে দিয়েছেন সেটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে মেলাইন করা হয়েছে, ইগনোর করা হয়েছে, নেগলেক্ট করা হয়েছে। রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে, কে কত ভাগ করেন সেটা বড় কথা না, 5%ও যদি কেউ প্রতিনিধিত্ব করেন সেটাও কিন্তু একটা বড় বিষয়। সেক্ষেত্রে যে বিষয় নিয়ে সিদ্ধান্ত হয়েছে ঐকমত্য কমিশনের, এমন কি যেখানে আপনার মতপার্থক্য আছে, ডিসেন্টের কথা, সেটাও কিন্তু ঐকমত্যের ভিত্তিতে সনদে সন্নিবেশিত ছিল। যেখানে সিগনেচার করেছেন তার পরবর্তীতে দেখা গেছে যে সেটা ভিন্ন রকম টেস্ট। কিন্তু ব্যারিস্টার অসীম, যে নোট অফ ডিসেন্টের কথা আপনি বলছেন, যেগুলোকে ইনকর্পোরেট করা হয়নি, এই বিষয়টি নিয়ে আপনাদের যে ডিসস্যাটিসফ্যাকশন বা আপনাদের যে বক্তব্য, সেটিকে আমরা রাজনৈতিকভাবে বিভিন্ন ফোরামে আলোচিত হতে দেখছি। এটি কোনো ফর্মাল কোনো ধরনের কোনো স্টেটমেন্ট বা কোনো যোগাযোগ হয়েছে ঐকমত্য কমিশনের সঙ্গে? না, এটাতে গতকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং স্থায়ী কমিটির সদস্যরা মিলে একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে লিখিত বক্তব্য আকারে দিয়েছেন। পরবর্তীতে যেটা সেটা আপনার জানাবেন কি জানাবেন না, কিন্তু জাতির সম্মুখে তুলে ধরেছেন প্রথম কথা, কারণ আমরা জনগণের জন্য রাজনীতি করি, অতএব জনগণের প্রথম জানার অধিকারটা আছে। সে কারণে আগে জনগণকে জানিয়েছেন, ধারাবাহিকভাবে নিশ্চয়ই সেটা আসবে।
এখন প্রশ্নটা আসছে, আপনি বললেন যে এটাকে বিশ্বাসঘাতকতা কেন বললেন, যেমন আমি বলেছিলাম যে এক ধরনের প্রতারণার মতো। সালাউদ্দিন সাহেব বলেছেন যে রেফারি গোল করেছেন, এমনটা উনি জীবনে কোনোদিন শোনেন না। আর আমার অবস্থাটা হয়ে গেছে, আমি ব্যক্তিগতভাবে এক দেশে আপনার একটা জেলাতে ফুটবল টুর্নামেন্ট হতো, সে জায়গাতে একজন প্লেয়ার ছিল, খুব বিখ্যাত প্লেয়ার, কারণ সে দুদিকে গোলকিপার দেখলে গোলপোস্ট যেদিকে আছে সেদিকে গোল করে। ধারাভাষ্যকার বলেছিল যে খুব ভালো খেলছে, এই মুহূর্তে গোল হবে, গোল হবে না, গোল না। তারপরে বললেন যে দুপক্ষের গোলকিপার সাবধান, দুপক্ষের গোলকিপার সাবধান, রাজু বল পেয়েছে। এখন আমার কাছে মনে হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টার অবস্থাটা হয়ে গেছে রাজুর মতো। কিরকম? উনি একদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, অর্থাৎ সরকার প্রধান, আবার সরকার দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে দিয়েছেন। জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছেন, সবকিছু বলেছেন, সিদ্ধান্ত নিয়েছেন। সেই ঐকমত্য কমিশনের সভাপতি হচ্ছেন সরকারের প্রধান উপদেষ্টা। একজন বিচারক তার নিজের বিচারের জন্য বিচারক হতে পারেন। আসবো আপনার কাছে একদিকে সরকারের প্রধান, আবার আরেক দিকে সভাপতি। তার মানে উনি ওই রাজুর মতো এই যে দুই গোলকিপারের সাবধান হতে হচ্ছে। আমাদের অবস্থাটা এই কারণেই বললাম যে কঠিন শব্দটা প্রয়োগ করেছেন বা ব্যবহার করেছেন, যৌক্তিকতাটা সে জায়গাতে। ধন্যবাদ ব্যারিস্টার অসীম। আমি একটু দ্বিধার ভূয়ে আপনার কাছে আসতে চাইবো যে অন্তর্বর্তী সরকার এবং জাতীয় ঐক্যমত্য কমিশন নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে, আপনার এবং আপনার দলের অবস্থানটি কোথায় এই বিষয়ে? জি, অনেক ধন্যবাদ আপনাকে বুলবুল ভাই এবং অসীম ভাইকে সালাম এবং শুভেচ্ছা, এবং যারা শুনছেন এবং ভবিষ্যতে শুনবেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আমার দলের থেকে একটা জায়গায় আমরা খুব কনসিস্টেন্ট ছিলাম, মানে পুরো এই ঐকমত্য কমিশন এবং তার আগে পরে সেটা হচ্ছে যে আমরা কোনো রিজিড পজিশন নেইনি। সো আমাদের, আপনি জানেন যে আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন আজকে থেকে প্রায় 10 বছর, অ্যাকচুয়ালি প্রায় 15 বছর ধরে আমরা এই ইস্যুগুলো নিয়ে কিন্তু কথা বলছি যে রাষ্ট্রের সংস্কার লাগবে, সংবিধানের সংস্কার লাগবে, জনগণের যান জবান সম্মানের অধিকার আমরা এইভাবে আমাদের দেশে আসলে নিরঙ্কুশ এবং নিশ্চিত করতে হবে। কিন্তু যখন আসলে আমাদের সামনে এই সুযোগটা চলে আসলো অভ্যুত্থানের মাধ্যমে, স্বাভাবিকভাবে আমরা ধরেন যে সবচেয়ে প্রিপেয়ার্ড একটা পার্টি ছিলাম, যেহেতু আমরা এটা নিয়েই আসলে কাজ করছি। আমাদের রাজনীতিটা আসলে সাজানো হচ্ছে যে এই রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার, এসবগুলো। কিন্তু আমরা পরিস্থিতিটার সঙ্গে সঙ্গে লিড করতে পারলাম যে এইটাকে আমরা 10 বছর আগে, 15 বছর আগে, 5 বছর আগে যেভাবে আমরা রাষ্ট্র সংস্কার চাইছি, সেই পরিস্থিতি আসলে বাংলাদেশে হয়নি বা সেটা আমরা ক্রিয়েট করতে পারি নাই। এখানটা অনেক বেশি ঝুঁকির জায়গা আছে, অনেক বেশি আপনার দায়িত্ব নেওয়ার জায়গাগুলো আছে। সো আমরা আমাদের দায়িত্বশীলতার জায়গা থেকে আমরা যে জিনিসটা নিশ্চিত করার চেষ্টা করছি যে পুরো কমিশনে, সেটা হচ্ছে ন্যূনতম ঐক্যমত, যে যত কম হলেও যাতে সবার ঐক্যমত আমরা নিশ্চিত করতে পারি। এবং যেটা সেকেন্ড যেটা জিনিস আমরা আসলে নিশ্চিত করতে চাইছি সেটা হচ্ছে যে যাতে এই ইমপ্লিমেন্টেশনটা হয় একটা টেকসই পদ্ধতিতে। মানে আমরা, আমাদের তো আসলে মনে করেন যে বহুবার আমাদের তো মুখ পুষছে, তো আমরা তো জানি আমাদের এখানে ধরেন যে 13th অ্যামেন্ডমেন্ট, 15th অ্যামেন্ডমেন্টের যে আমাদের অভিজ্ঞতা। সো আমরা কোনো অবস্থাতে সেই রিপিটেশন গুলো চাইনি, এবং যে কারণে আমরা একটা টেকসই পন্থার প্রতি খুব গুরুত্ব দিয়েছি। আর এই সর্বশেষ যে ঘটনাটা ঘটছে, এবং উই আর নট স্যাটিসফাইড, উই আর নট হ্যাপি এট অল এই কমিশন যে কাজটা শেষ পর্যন্ত করলেন। কিন্তু আমরা আবার এটা মনে করি না যে এটা প্রতারণা। আমি যদি বলি যে আমার কাছে, আমার পার্সোনাল পারসেপশন হচ্ছে এই জিনিসটা শুরু হয়েছে আসলে এইটা থেকে না, যে নোট অফ ডিসেন্ট নিয়ে বা এই নোট অফ ডিসেন্ট গুলো কিভাবে ইমপ্লিমেন্ট হবে সেটা নিয়ে কমিশন আসলে যে একটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। বরঞ্চ আমার কাছে মোর মনে হয় যে আমাদেরকে দায়িত্ব নিতে হবে, এবং সেই দায়িত্ব নেওয়ার জায়গা থেকে বিং এ পলিটিক্যাল পার্টি সদস্য হিসেবে আমি সেই জায়গার দায়িত্বটা নিয়ে বলছি যে আমরা আসলে ফেল করছি। আমরা ফেল করছি হচ্ছে যে আমরা একটা ঐক্যমতে আসতে ফেল করছি। আমরা কমিশনের কাছ থেকে 1 মাস সময় চেয়েছিলাম, এরপরে আবার 15 দিন সময় চেয়েছিলাম, সেই সময়টা কমিশন আমাদেরকে দিয়েছিল, কিন্তু আমরা আসলে দলগুলো একমতের জায়গায় আসতে পারি না। কিন্তু তার মানে কি? তার মানে তো এটা এন্ড অফ দ্য স্টোরি হইতে পারে না। তাহলে কি আমাদেরকে উইল হ্যাভ টু কন্টিনিউ? কারণ আপনি জানবেন যে 10 মাস একটা আপনার সংবিধান সংস্কারের জন্য এটা কোনো অবস্থাতেই কোনো মানে খুব বেশি সময় না। পৃথিবীর যে অভিজ্ঞতাগুলো আমাদের সামনে, সেগুলোতে 10 বছরও লাগছে কোনো কোনো সংবিধান সংস্কারের জন্য বা নতুন সংবিধানের যে আলোচনা, সেই আলোচনাটা কমপ্লিট করার জন্য। সো এইটা আমাদের এক ধরনের ব্যর্থতা, আবার ব্যর্থতা না, এটা কমিশন এক ধরনের তাড়াহুড়া করছে, আবার কমিশন তার একটা পেশেন্স লুজ করছে, এটা আমরা বলবো। কিন্তু আমি মনে করি যে আসলে গোড়ার সমস্যাটা কোথায়, কোন জায়গাটা আমরা আসলে একমত হইতে পারি নাই দেখে আসলে এত কাহিনী। সেটা হচ্ছে যে
বিএনপি, আমি আমার বিএনপি নেতা অসীম ভাই তার আপনার উপর সকল এবং বিএনপির প্রতি তাদের যে ত্যাগ এবং গত 16 বছর ধরে তো তারা যে স্যাক্রিফাইস করছেন সবকিছুর প্রতি সকল রেসপেক্ট রেখে বলছি। এবং বিএনপির সঙ্গে আমরা একটা যুগপৎ আন্দোলনে ছিলাম, এখনো অফিসিয়ালি একরকম আছি। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আমরা একসঙ্গে কাজ করছি। এরপরে জি, গণতন্ত্র আপনি মঞ্চ মানে গণতন্ত্র মঞ্চ থেকে যে পয়েন্টে যদি আন্দোলনটা, আসেন, জি, কোন জায়গাটাতে আপত্তি আমার বিএনপির পয়েন্টটা সঙ্গে? হচ্ছে যে আমরা যে আপার হাউস পিয়ার এর বিষয়টা, এখানটা বিএনপি যে নোট অফ ডিসেন্ট এবং বিএনপি কোন অবস্থাতেই আপার হাউস পিয়ারটা যে অ্যাকসেপ্ট করবেন না এবং এইটার এগেইনস্টে রাজনৈতিক বেনিফিট নেওয়ার জন্য বা এটাকে ট্যাকেল করার জন্য তখন জামাত থেকে বলা হলো যে তারা আপনার লোয়ার হাউসে পিয়ার চান। এবং এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বতে এইটা দুইটা শক্তিমান দলের টানাটানিতে আমাদের পুরো জুলাই সনদটা আসলে এখন বাতিল হয়ে যাওয়ার, এখানে একটা গৃহযুদ্ধ মতো পরিস্থিতি তৈরি হওয়ার মতো সকল আশঙ্কা তৈরি হয়েছে বলে আমার আসলে আশঙ্কা। তো আমি আসলে এই জায়গাটাকে খুব গুরুত্ব দিতে চাই। আমার মনে হয় যে এখনো যদি বিএনপি নেতৃত্ব বলেন যে ঠিক আছে আপার হাউস পিয়ার উই অ্যাকসেপ্ট ইট, উই টেক ইট, দিদার যেটা ভূঁইয়া, তাদের আসলে জি 31 দফায় ছিলেন। জি, জি আমার প্রশ্নটা জি হচ্ছে প্লিজ যে বলেন। পিয়ার তো অনেকগুলো ইস্যুর মধ্যে একটা ইস্যু, মানে যে সংকট রয়েছে এবং সংকটের সঙ্গে সম্পর্কযুক্ত যে বিষয়গুলো রয়েছে, আপনি অনেকগুলো বিষয়ের একটি নিয়ে কথা বলছেন, কিন্তু বিএনপি বা অনেকেই বলছেন যারা এই অন্তর্বর্তী সরকারের সমালোচক, যে সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে মূলত যে রাজনৈতিক দলগুলোকে তারা আলোচনায় এনেছিল তাদের যে বক্তব্যগুলোকে সেগুলোকে ইনকর্পোরেট করা হয়নি। এখন আপনি বলছেন একটি দিকে যে না পিয়ার হলে ভালো হতো, বিএনপি বলছে যে না সেই পিয়ারে তারা যাবে না, সেটা তো অন্য আলোচনা। কিন্তু ঐক্যমতের প্রশ্ন কেন ঐক্যমত প্রতিষ্ঠিত হলো না? আমি আসলে আপনাকে মানে একটু খাচ্ছে লং স্টোরি শর্ট, আমি আসলে ডিরেক্ট টু দ্য পয়েন্টে বলছি। কারণ যেহেতু আমাদের আসলে এই যে বাড়তি যে সময়টা আমরা নিয়েছিলাম তাদের থেকে, একবার 1 মাস এবং একবার 15 দিন, এই সময়টা তো আমরা আসলে সবগুলো দলের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল এবং আমরা বলছিলাম মানে আনঅফিসিয়াল যে আমাদের সাইডলাইন টক। এবং সেইখানটা কিন্তু আমরা আমাদের পারসেপশনটা এরকমই হয়েছে যে এই জায়গাটায় আসলে জিনিসটা আটকে আছে যে বিএনপি আসলে আপার হাউস পিআর মানছে না এবং বিএনপি আপার হাউস পিআর না মানলে তাহলে আসলে পিআর জিনিস মানে আপার হাউস জিনিসটা আসলে তখন আর কোনো প্রাসঙ্গিকতা থাকে না এবং স্বাভাবিকভাবে সেটাকে ট্যাকেল করার জন্য তখন জামাত আর একটা স্ট্যান্ড নিয়েছে। আমি জামাতের অবস্থানটাকে কোনো রেকটিফাই বা আমি বলছি না যে এটা ভালো অবস্থান, আমি বরঞ্চ বলছি যে আসলে আমাদের এই আলাপটা, আমরা গতকালকে একটা প্রেস কনফারেন্স করে আমরা এই জিনিসটা বলেছি যে আমাদের এই আলাপটা কন্টিনিউ করতে হবে, অফিসিয়ালি কন্টিনিউ করতে হবে এবং আমাদেরকে উই মাস্ট কাম টু এ পয়েন্ট। শিওর, আসবো আপনার কাছে। ব্যারিস্টার অসীম, আমরা যেহেতু শিরোনামটি নির্ধারণ করেছি নির্বাচন নিয়ে আস্থার সংকট কি বাড়ছে কিনা সেই প্রশ্ন দিয়ে, তো আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে বিএনপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল তারা জুলাই সনদ নিয়ে, নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছেন এবং এই মতবিরোধ স্বাভাবিকভাবেই নির্বাচন নিয়ে এক ধরনের সন্দেহ বা এক ধরনের শঙ্কা বা অনিশ্চয়তা তৈরি করছে। আপনাদের মধ্যে কি এরকম কোনো অনিশ্চয়তা আছে কিনা? ফেব্রুয়ারির যে নির্বাচন, যেটি প্রধান উপদেষ্টা লন্ডনে এসে আপনাদের নেতার সঙ্গে কথা বললেন, এক ধরনের বলা যায় যে সমঝোতাও হয়েছে অ্যাপারেন্টলি, তো সেই জায়গাটিতে কেন এত শঙ্কা? আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগত ক্যাপাসিটিতে আমি একটু কথা বলছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমি আন্তর্জাতিক সম্পাদক, কিন্তু পার্টির যে হায়ারার্কি সে অবস্থান থেকে আমার বক্তব্য দলের বক্তব্য হবে না, এটা আপনি নিজেও বোঝেন। তো একজন আইনজীবী হিসেবে বা সাধারণ নাগরিক হিসেবে আমি একটা কথা বলি, এই যে সংস্কার ঐকমত্য কমিশন, আমার সহ-আলোচক দিদারুল সত্যিই বলেছেন যে প্রকৃত ঠিকই বলেছেন যে 10 মাস সংস্কারের জন্য কোনো সময় না, এটা আমি নিজেও বুঝি। 10 বছর কেন, এই দেশে 20 বছরও সম্ভব হবে না সংস্কার। কারণ এই যে দেখলেন তো রাজনৈতিক দলগুলো এবং যারা সরকারে দেখো যে যায় লঙ্কায় সে হয় রাবণ। আপনি বললেন যে মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডন গিয়েছেন, উনি তো গেছেন, আমি আগেও বলেছি উনি গেছেন আমার নেতা জনাব তারেক রহমান সাহেবকে একটু কমফোর্ট দেওয়ার জন্য। আপনি মোটামুটি চুপচাপ থাকেন, আমি ব্যবস্থা নিচ্ছি। উচিত ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক আগ থেকে প্রেসারের মধ্যে রাখা সরকারকে। আপনি এই যে সংস্কারের জন্য বসলেন, জাতীয় ঐকমত্য কমিশন হলো, এই সংস্কারগুলো আপনি দেখেন জুলাই সনদ 48টা দফা আছে, হ্যাঁ অথবা না। ও জায়গাতে মনে করেন না পড়েও ধরেন আপনি 25টাতে হ্যাঁ বলবেন, তার মানে বাকি 23টা যে না আপনি মনে করছেন সুযোগ আর নেই, ওই হাতেই চলে যাবেন। হ্যাঁ কিংবা না যে কোনো একটাই বলতে হবে, অর্থাৎ আপনাকে খেলে পুরাটাই খেতে হবে, মানে ডিনার লাঞ্চ যা আছে ব্রেকফাস্ট সবকিছু একসঙ্গেই খেতে হবে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে রোজা তো 30 দিন, তারপরে ঈদ।
এখানে রোজার আগেই ওনারা ঈদের ব্যবস্থা করেছেন, এটা হয়ে গেছে এ ধরনের। বাংলাদেশের কত ভাগ মানুষ এই যে সনদের যে প্রশ্নগুলো থাকবে আপনি সমর্থন করেন কি করেন না, তার আগে যে কন্টেন্টটা আছে 15%-এর বেশি কেউ বুঝবে না। আমি দাবি করে বলতে পারি আমার মাও বুঝবেন না। শিক্ষিতদের মধ্যেও যারা 15%, আমি যাদেরকে যদি ধরি, তারা মনে করেন যে লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী সব যদি বোঝেন, এই হাত পাটা বাধা থাকবে, কারণ ওই যে হ্যাঁ এবং না এর কারণে কিছু কিছু ক্ষেত্রে তাদের দ্বিমত থাকতে পারে। অতএব তাকে আইদার হাতে যেতে হবে অথবা নাতে যেতে হবে, যেটাই যান না কেন। তাহলে এটা এক ধরনের দ্বিচারিতা। আরেকটা আছে আপনার 15%-এর পরে বাকি যারা আছেন, লিটারেসি রেট যেটা আমরাকে বলি এবং লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, সেই অর্থে 48টা প্রশ্নের একটা প্রশ্নও বুঝবেন না, 48টা তো দূরের কথা, সে ধরনের সংখ্যা আপনার ওই 85%-এর 100% আপনি পাবেন। ব্যারিস্টার অসীম, এই বাস্তবতাকে মেনে নিয়েই বলছি, তাহলে আপনারা এই মুহূর্তে কি চাইছেন, মানে এই সংকট থেকে বেরিয়ে আসা? আমি দেখেন, আমরা কি চাইছি তা না, এটাকে আপনার সহজ করা উচিত ছিল, যে এটাকে পার্লামেন্টে নিয়ে যাওয়া। এই যে সনদ আপনি গণভোট দেবেন, এটা না করে এটা পার্লামেন্টে গিয়ে আপনার প্লেস করা উচিত। আপনি সংবিধান সংশোধন করবেন, আপনি সংবিধান আপনি অর্ডার দিয়ে করতে পারবেন না, আপনি গণভোটও দিতে পারবেন না। গণভোট যদি দিতে হয় সেটা কি করতে হয়, পার্লামেন্টে প্লেস করতে হয়। যে সমস্ত বিষয়, যেমন এই যে সনদ প্লেস করবেন, সনদ যদি পাস হয়, পাস হওয়ার পরে আবার পার্লামেন্টকে বলতে হবে যে আমরা এটা গণভোটে দিব। গণভোটে দেওয়ার পর সেটা আপনার হ্যাঁ কিংবা না যেটা হবে তার মাধ্যমে। তাহলে এই যে প্রস্তাব আসছে যে নির্বাচন এবং গণভোট, মানে জাতীয় নির্বাচন এবং গণভোট একই সময় হবে বা আগে পরে হবে, এই জায়গাটিতে আপনি কি মনে করেন যে কোন সময় হলে ভালো হয়? মানে নির্বাচনের মতো হয়ে যাবে এরকম? প্রথম কথাটা হচ্ছে যে দেখেন, আমরা তো মনে করেন যে পতিত স্বৈরাচার ফেরত যাবার পর, চলে যাবার পর সময় যত বেশি যাবে তারা কিন্তু আস্তে আস্তে ফেরত আসার একটা সুযোগ থাকবে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে নির্বাচন নিয়ে আমার নিজের মধ্যে কিন্তু শঙ্কা এবং আশঙ্কা আমি করছি। আপনি বললেন যে আগে যদি হয়, প্রথম কথা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে বা মানুষ মনে করেন যে একই দিনে যদি হয় তাহলে অনেক টাকা বাঁচবে, এটা হলো একটা বিষয়। কিন্তু আগে যদি হয় সেক্ষেত্রে আপনি কেন ধরে নিচ্ছেন যে এই জুলাই সনদ বাস্তবায়িত হবে? এটা তো নাও তো আপনার বেশি যেতে পারে না। কিন্তু ব্যারিস্টার অসীম, একই দিনে হওয়া তো পরের বিষয়, কিন্তু আপনি তো ফান্ডামেন্টালি আপনি মনে করছেন যে গণভোটের জন্য যে প্রপোজিশনটা দরকার সেই প্রপোজিশনটাই তৈরি হয়নি। তো সেই ক্ষেত্রে গণভোট নিয়ে বিএনপির অবস্থানটা কি হবে, মানে সেটা কি হবে কি হবে না, সেই প্রশ্ন কি একটি জায়গায় এসেছে? বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে সাধারণ নির্বাচনের আগে, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট না। বিএনপি জুলাই সনদকে না বলেনি, বিএনপি জুলাই সনদে কিন্তু স্বাক্ষর করেছে। অথবা কেউ যদি এখন বিভ্রান্ত করতে চান যে বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে, তাহলে সেটা হবে ধোঁকাবাজি বা স্টান্টবাজি। বিএনপি সনদে স্বাক্ষর করেছে, বিএনপির বক্তব্য হচ্ছে যে একই দিনে জাতীয় সংসদ এবং গণভোট একই দিনে হোক। আমি গণভোটটা কেন আগে পছন্দ করছি না, তার কারণ হলো গিয়ে ডিজাস্টারের বড় সুযোগ আছে। এই গণভোট ফেল করবে। এই জুলাই সনদ আপনার কতটুকু হবে আমি আপনাকে বলি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ তারা কিন্তু সনদ চাইবে না। দ্বিতীয় কথা হচ্ছে ভেতরে ভেতরে লোকজন এসে যদি বুঝে বা না বুঝে একটা আপনার থাকে, এটা কি বলবো, পসিবিলিটি থাকে, হাইয়েস্ট লেভেল অফ পসিবিলিটি আছে সেখানে এটা না হবার। সো আমরা এই জুলাই আগস্টের স্পিরিট, আন্দোলনের স্পিরিটটা বৃথা যাক, আমরা সেটা চাই না। মূলত এটা পার্লামেন্টে যাওয়া উচিত ছিল, ডিবেট হওয়া উচিত ছিল, এবং এখানে চার্টারে সবাই মনে করেন যে একটা দলিলে স্বাক্ষর করার মতো, যে এটা আমরা পার্লামেন্টে গিয়ে আমরা এটা পাশ করাবো। আর এই যে আপনি সংস্কার করবেন, এত বছরের জঞ্জাল আপনি এই 10 মাসে আর 1 বছরে করে ফেলবেন। দেখেন, রিফর্মটা একটা প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস। রিফর্মে একটু পরে আসছি। ব্যারিস্টার অসীম, আপনি বললেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি চাইবে না। সো তার মানে আপনি মনে করছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এখনো বাংলাদেশের রাজনীতিতে ম্যাটার করে, তাই তো? আপনি কি মনে করেন না আওয়ামী লীগের 15-20% সমর্থক নাই? সাধারণ মানুষ কি জানে না? জাতীয় পার্টির কি 5-7% বা তার বেশি মিনিমাম তো অন্তত তাই তো আছে। অর্থাৎ ডিরেক্টলি আপনি বলতে পারেন যে সনদের বিরুদ্ধে অন্তত 20-25% আছেই আছে। তো এখন আমার প্রশ্নটা এই জায়গায় ব্যারিস্টার অসীম, যে যদি 15% বা 20% জনগোষ্ঠী তাদের থেকে থাকে, সেক্ষেত্রে তাদের মতামত বা তাদের যে পার্টিসিপেশন সেটা কি আগামী নির্বাচনে ম্যাটার করে কিনা, বা
গুরুত্ব বহন করে কিনা, বা সেই প্রশ্নে বিএনপির অবস্থানটা আপনার কি? তো প্রত্যেকটা এভরি সিঙ্গেল ভোট কাউন্টস। আপনি কি বলেন? সে দল হিসেবে তো আসবে না, কিন্তু ব্যক্তিকে কি আপনি আটকে রাখতে পারবেন? তা তো আপনি পারবেন না। হুম। আওয়ামী লীগ আমি ভোট দিতে গেছি, সে আমার ভোট নৌকাতে দিয়ে দিয়েছে, কিংবা আমাকে ভোট দিতে দেয়নি। এখন তো এই অন্তর্বর্তী সরকারের আমলে তো আর সেটা করবে না, তাই না? এখন আপনি বলেন যে সংখ্যাটা কেন আসছে, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও কিন্তু আসে। নির্বাচন কমিশন মনে করেন যে শাপলা দেবেন না, শাপলা দেবেন না, শাপলার কলি নিয়ে আসবেন, আবার দুনিয়ার কত কথা বলেন। এই সমস্ত কথাতে মানে আপনার সংশয় হয় জি, যে কারো চাপে পড়ে তারা এগুলো করছেন, সরকার কারো চাপে কিংবা কাউকে ফেভার দেওয়ার জন্য এই কাজগুলো করছেন। ধন্যবাদ এটা দিন যত ব্যারিস্টার। যাবে বাংলাদেশে নিশ্চয়ই আপনার আসবো খারাপ আপনার সময় কাছে আসবে। আবারও। আমি দিদার ভূঁইয়া আপনার কাছে একই বিষয় যেটি ব্যারিস্টার অসীম বললেন, নিরপেক্ষতা নিয়ে তিনি একটি ইঙ্গিত করেছেন, ইঙ্গিত না আসলে সরাসরি বলেছেন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে। আপনার কাছে কি মনে হয় যে এই সরকার কি নিরপেক্ষ, বা তারা কি নিরপেক্ষতার যে আকাঙ্ক্ষা সেই জায়গাটি থেকে এক ধরনের ডেভিয়েশন হয়েছে কিনা? আহ, প্রথমে আমি একটু অসীম ভাইয়ের আগের আলাপের 2-3টা পয়েন্ট নিয়ে শিওর, একটুখানি ছোট্ট একটু অ্যাড করতে চাই, শিওর। যদি আপনি অনুমতি জি দেন প্লিজ। প্লিজ। জি, প্রথম কথা হচ্ছে যে ভাই যেটা বলছেন যে বাংলাদেশের জনগণ বেশিরভাগ অশিক্ষিত, বা মানে আমাদের লিটারেসি রেটটাকে মেনশন করে, এবং আমাদের জনগণ বুঝে না। আমাদের জনগণের মানে ঠিক আছে, আই টেক ইট, কিন্তু আই ডু নট টেক ইট অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে যে আমাদের জনগণ কিন্তু একটা অন্যভাবে বুঝে, মানে সবাই যে একই রকম বুঝে, একই রকম ভাবে বুঝতে হবে জিনিসটা কোনোভাবে সেটা না। আমাদের জনগণের একটা বোঝার একটা অন্য একটা ক্যাপাসিটি আছে, এবং সেই ক্যাপাসিটিতে সে আসলে বুঝতে পারে কোনটা আসলে তার জন্য রাইট এবং কোনটা রং। এবং এইটা প্রমাণ সে কিন্তু দিচ্ছে যে আপনার যদি আপনি বলেন যে 90-91 যে ইলেকশন, কিংবা ধরেন যে আমাদের মানে যে ইলেকশন গুলো আসলে গুরুত্বপূর্ণ, এবং মানে আমি বলবো যে যে ইলেকশন গুলোতে কম আহ মানে আমাদের কমপ্লেইন আছে আর কি, যে ইলেকশন গুলো নিয়ে তথা মানে আমরা এক ধরনের মনে করি যে সেগুলো সঠিক ইলেকশন হয়েছে। তো এই যে যখনই জনগণের আসলে ভোট দেওয়ার ক্যাপাসিটি হয়েছে বা সুযোগ হয়েছে, বাংলাদেশের জনগণ কখনো ভুল ভোট দিছেন এটা কিন্তু আমাদের হিস্ট্রি বলে না। ইভেন আপনি যদি বলেন যে 46-এর কথাও যদি ধরেন, 70-এর কথাও যদি ধরেন, 54-র কথাও যদি ধরেন, 91-এর কথাও যদি ধরেন, আমরা কিন্তু দেখেছি যে বাংলাদেশের জনগণ সবসময় আসলে সঠিক ভোটটা দিচ্ছে যখন সে আসলে ভোট দেওয়ার সুযোগ পাইছে। তো এখন বাংলাদেশের সঠিক সঠিক কি, ভোট দেওয়ার জন্য সঠিক তার ভোট, কিন্তু সেই দিদার আন্ডারস্ট্যান্ডিংটা। আমি সরি, সঠিক দিয়েছে কি সঠিক দেননি, এটা তো খুবই আমি এখনই আপেক্ষিক না? আসছি। বিষয়টা খুব আপেক্ষিক না না মানে? অবশ্যই না, না আমি আমি আপনাকে বলছি কেন আপেক্ষিক না। সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন যে আমি এই 3টা 4টা যে ভোট সেগুলোকে মেনশন করার একটা খুব গুরুত্বপূর্ণ কারণ আছে। এই ভোটগুলো ছিল আলাদা। আপনি যদি 46-এর ইলেকশনের কথা ভাবেন, এটা ছিল হচ্ছে লাহোর প্রস্তাবের উপর ভিত্তি করে এখানে কি পাকিস্তান বানানো হবে কিনা সেই ভোট। আপনি যদি 70-এর কথা বলেন, এখানে হচ্ছে যে 6 দফার ভিত্তিতে এখানে এক ধরনের স্বায়ত্তশাসন তৈরি করা হবে কিনা সেই ভোট। এখানে বোঝাপড়ার জায়গাটা আছে। আপনি যদি 6 দফা পড়ে দেখেন, আমি বলবো যে আপনার কাছে মনে হয় যে এটা কেউ বুঝে না, কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু এটাকে পজিটিভলি নিছেন এবং এটার পক্ষে ভোট দিচ্ছেন। একই কথা যদি আমি বলি যে 90-এর কথা, 90-এর অভ্যুত্থানের পরে যে ভোটটা হলো, সেখানে সবার পারসেপশন ছিল যে আওয়ামী লীগ জিতবে, কিন্তু জিতছে কিন্তু বিএনপি, মানে একেবারে উল্টা ভাবে বিএনপি জিতছে এবং বিপুল ভাবে জিতছে। এবং সেখানটা গণ অভ্যুত্থানের একটা বড় ভূমিকা ছিল অবশ্যই, মানে গণ অভ্যুত্থানের পরের ভোট সেটার একটা অন্য গুরুত্ব তো ছিল। তাহলে So আমার কাছে বাংলাদেশের মনে হয় যে নির্বাচনে দিদার আমার একটা সম্পূরক প্রশ্ন আমরা আছে একটু এখানে, underestimate করি। সেটা হচ্ছে যে জি। যে আপনি বলছেন যে এই যে যাদেরকে নির্বাচিত করেছেন সেটাই আপনি সঠিক হিসেবে দেখছেন। বাংলাদেশের সংসদে তো অনেক দুর্নীতিবাজ, সন্ত্রাসী, এদেরকেও মানুষ ভোট দিয়ে পাঠায়, তো তার মানে ওগুলো ঠিক আছে আপনি মনে করছেন যে জনগণ যাদেরকে ভোট দিচ্ছে? না, আমি আপনাকে বলেছি যে যেসব ইলেকশনে মানুষ আসলে ভোট দিতে পারছে। আপনি কি বলেন যে তার মানে আপনার কথা হচ্ছে যে শেখ হাসিনার আমলে কি আমরা ভোট দিতে পারছিলাম? আমি আমরা শেখ তো হাসিনার আমলের কথা তো ভোট বলছি না দিতে পারিনি। দিদার, আমি শেখ ইভেন হাসিনার ইভেন আমলের কথা বলছি না। অনেকগুলো ইলেকশন 91, আর কিছু 96, কিছু 2001 এবং 2008-এ যে নির্বাচন হয়েছে সেখানে অনেক সন্ত্রাসী কিন্তু জাতীয় সংসদে গিয়েছেন, সন্ত্রাসী হ্যাঁ, গিয়েছেন, অপশনগুলো যদি হয় দুর্নীতিবাজ গিয়েছেন, সন্ত্রাসী বনাম চিহ্নিত সন্ত্রাসী। দুর্নীতিবাজ গিয়েছেন। না আপনি জানেন যে আমাদের ইলেকশন গুলোতে কি ধরনের, মানে আপনাকে ইলেকশন গুলোকে 2 ভাগে ভাগ করতে হবে। কিছু ইলেকশন হচ্ছে ক্ষমতা পরিবর্তনের ইলেকশন, সেই ইলেকশন গুলোতে আপনার এই ধরনের জিনিসগুলো হয়েছে যে কালো টাকার মালিক, না না, টাকার সেই বিনিময়ে বিশ্লেষণে ভোট আমরা বা যেতেই কেন্দ্র পারি, দখল। কিন্তু কিন্তু সবসময় আপনি জনগণ যদি বলেন সঠিক যে যে সিদ্ধান্ত ইলেকশন নেন, গুলো, বুঝে নেন, যে এই ইলেকশন গুলো, স্টেটমেন্টটা কি সঠিক না কিনা আপনি সেটাই আমার আমি কথার বোঝার মূল চেষ্টা করছি। অংশটা মিস করতেছেন। আমি বলছি যে যখন আসলে পলিটিক্যাল ইলেকশন, এবারের ইলেকশনটা একটা পলিটিক্যাল ইলেকশন, এটা একটা গণ অভ্যুত্থানের পরে এখানে একটা নতুন বাংলাদেশ বানানোর ইলেকশন, আমরা সংবিধান সংস্কার করবো। তো এটা আসলে 8-10টা
জাস্ট ক্ষমতা পরিবর্তনের যে ইলেকশন, সেটার সঙ্গে মেলালে ভুল হবে। এই ডিফারেন্সিয়েশনের জায়গাটা যদি আপনি নেন, তাহলে আমার কথাটা আপনার বোঝাটা সহজ হবে বলে আমার মনে হয়। আই এম সরি, আমি হয়তো একটু লম্বা করে ফেলছি, কিন্তু আমি যে জিনিসটা বলতে চাই, এই যে মানুষের একটা ভিন্ন রকম শক্তি থাকে, সে আসলে বুঝতে পারে কোন লোকটা আসলে তার পক্ষের, কোন কথাটা আসলে তার পক্ষের জন্যই আসলে যায়, এবং কোন আরো অনেক মেকানিজম আছে সোশ্যাল সায়েন্সে, এগুলোর ব্যাখ্যা আছে। আমি সেই জায়গাটাই যাচ্ছি না, কিন্তু আমি খুব গুরুত্বের সঙ্গে আমি এই পয়েন্টটা আনতে চাই যে আমাদের পলিটিশিয়ানরা, আমরা মানে আমাদের জনগণকে অশিক্ষিত বলে রেখে আমরা নিজেদেরকে এক ধরনের আত্মতৃপ্তিতে ভুগতে চাই, কিংবা আমরা আসলে আমি আমি আমাদের যে ভুল অশিক্ষিত বলতে কাজগুলো না, না, আমি তাদের উপর অশিক্ষিত চাপিয়ে বলতে দিতে চাই না, চাই, আমি সেই লেভেল অফ জায়গাটা আন্ডারস্ট্যান্ডিং এর সেই কথা জায়গাটা আমি বলেছি। অ্যাড করতে চাই। আমি কাউকে আন্ডারমাইন করিনি, লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলেছি। অশিক্ষিত কিংবা ঠিক আছে লেভেল অফ ভাই। আন্ডারস্ট্যান্ডিং যদি বিলো বলে থাকি, সেটা কনটেক্সটটা ডিফারেন্ট জিনিস। আপনি শিক্ষিত, ওকে। মাস্টার ডিগ্রি, পিএইচডি সব আছে। আমি একটু বলি দিদারুল আপনাকে, আপনার মাস্টার্স ডিগ্রি আছে, পিএইচডি আছে, অক্সফোর্ড থেকে আছে, হার্ভার্ড থেকে আছে, করেছেন কিসে? ম্যাথমেটিক্সে। এখন এসে যদি আপনারা বলি যে আপনি ফিলোসফির উপরে লেকচার দিয়ে যান, আমি ওটাই বোঝাতে চেয়েছি। ভাই আমার মনে হয় আমি আমি যেটা কাউকে বলতে আন্ডারমাইন চাইছি আমি করিনি। সেটা বলছি। ওকে। ধন্যবাদ। এখন আপনার আপনি কথাটা আমি আমার নিলাম। প্রশ্নে যদি আর আসেন যে নিরপেক্ষ কিনা, জি, অন্তর্বর্তী সরকারকে আপনি নিরপেক্ষ মনে করেন কিনা? ওকে, আমার কাছে মানে আপনি যদি আমাকে বলেন যে এখনো ইফ আই ক্যান ফাইন্ড এ বেটার ইন্টারিম গভর্নমেন্ট, মানে আহ, সেই সময় আমি যদি আসলে মানে 5 তারিখে আমাদেরকে, আমরা তো আসলে এই প্রসেসের মধ্যে ছিলাম, বা একরকম আমরা তো যুক্ত ছিলাম যখন আসলে কারা আসলে ইন্টারিম গভর্নমেন্ট হবেন বা হবেন না, সেই আলাপের মধ্যে তো আমরা একরকম দূরবর্তী আমাদের সম্পর্ক তো ছিল। সো আমার কাছে যদি বলেন, এখনো আমি আসলে ওই যে 11 জনকে আমরা প্রথম, সম্ভবত 11 জন বা 8 জন আমার যদি মনে পড়ে, কথা হচ্ছে যে এরপরে এখানে আহ অসীম ভাই একটা কথা বলছেন যে যে যায় লঙ্কায় সে হয় রাবণ। আমরা এমন একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে আছি, এখানে যেই যাবে তাকে আসলে মানে তাকে আসলে ভিন্ন কিছু করার ক্যাপাসিটি থাকে না, এবং যে কারণে আসলে আপনি এই রাষ্ট্র সরকারকে সংস্কারটা নিরপেক্ষ এত মনে করছেন প্রাসঙ্গিক, কিনা? এত গুরুত্বপূর্ণ। আপনি সরাসরি বলতে এই কি ভয় মুহূর্তে পাচ্ছেন? না, আমি 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 ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। তাহলে তাহলে আপনি ওকে, সরকারের আমি বলছি যে নিরপেক্ষতা আমি যে নিয়ে আপনার জিনিসটাকে অবস্থানটা কি? আমি যে জিনিসটাকে বলছি আমি যে জিনিসটাকে বলছি যে হুম হুম এই ইভেন ইভেন যে আপনার কমিশন হুম হুম। কমিশন যে ধৈর্যের সঙ্গে কাজটা করছেন, এটাকে যদি আমি উড়াই দেই, তাহলে এটা তাদের প্রতি আনজাস্ট হবে। সো তাদের এই জায়গাগুলো ছিল, কিন্তু সামহাউ এই সময় এসে তারা আসলে তাদের পেশেন্স লুজ করছে, তাদের আহ এইটা অনেক, এটা কি কারণে হয়েছে সেটা আমি বলছি। আমি শুরুতেই বলছি যে আমাদের দলগুলো যে জায়গাটা আসলে জিনিসটাকে আটকে রাখছে। এখন আমি আপনাকে মানবো না, আপনি আমাকে মানবেন না, কিন্তু বলবেন যে রেফারি ঠিক করে দিতে হবে, তাহলে রেফারিটা করবেটা কি? জি রেফারিকে তো কাউকে না কাউকে তো আসলে মানতে হবে, মেনে আসলে একটা সিদ্ধান্তে যাওয়ার চেষ্টা করতে হবে। সেটা যদি শিওর আমরা না মানি, আমরা যদি না শিওর। করি, রেফারির দোষ দিয়ে তো আমরা আসলে কিছু করতে পারবো না। জি তখন দিন শেষে আসলে এই জিনিসটা হয় যে রেফারি একটা গোল করার দিকে আসলে বাধিত, মানে ধাবিত হয়। আর আর কোনো উপায়, জি সেকেন্ড অপশন দিদার, হয়তো আসবো তার কাছে আসবো আপনার নাও কাছে। থাকতে পারে। আমাদের হাতে খুব কিন্তু বেশি আমি মনে সময় নেই। করি যে আমাদের আমাদের পার্টিগুলো যদি আমাদের দায় না দেখি, তাহলে এই জায়গাটা খুব বড় ভুল হয়ে যাবে। শিওর। আমি ছোট ছোট কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমি একটু প্রথমেই ব্যারিস্টার অসীম আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। যে প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচন বানচালের জন্য ভেতর এবং বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে, এটি তিনি আশঙ্কা করছেন। এখন আপনাদের কাছে কি এরকম মনে হয় কিনা, মানে আপনারা যারা রাজনীতি করছেন বা আপনি বা আপনার দল, এটিকে কিভাবে দেখেন? ভেতরের শত্রু কারা বা বাইরের শত্রু কারা বলে আপনি মনে করছেন? দেখেন, আপনার মানে আন্তর্জাতিক বৈশ্বিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থানটা একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, জিওপলিটিক্যাল পার্সপেক্টিভ কনটেক্সট, সেদিক থেকে আপনার এখানে কিন্তু অনেকগুলো কথা এসছে। এর আগে থেকেও কিন্তু বিভিন্ন বিষয় আছে, বিভিন্ন দেশের কিন্তু আপনার ইন্টারেস্ট আছে, আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা আছে, সেটা একটা আছে। সিকিউরিটি ম্যাটার আছে আপনার বিভিন্ন দেশের, যুক্তরাষ্ট্র বলেন, চায়না বলেন, ইন্ডিয়ার কথা বলেন, সবকিছু মিলিয়ে সবারই কিন্তু এক ধরনের ওনারা মনে করেন যে একটা স্টেক বাংলাদেশের উপরে আছেন। তো আগামীতে সরকার যারা হবেন তাদের সঙ্গে কারা কিভাবে কাজ করবেন, বা তারা কমফোর্টেবল হবেন কিনা, তাদের সঙ্গে ওনারা কমফোর্টেবল থাকবেন কিনা, তার থেকে এটা কি বেটার অপশন কিনা, বা তার অন্তর্বর্তী সরকার যেটা আছে, এ ধরনের অনেক কিছু থেকেই কিন্তু আপনার যে কনস্পিরেসির বিষয়টা আছে, যে অমুকের সঙ্গে আমার ভালো ঘর হবে না, না আমি এই বিয়েটা ভেঙে দেই, এ ধরনের বিষয় আছে। এঙ্গেজমেন্ট করলাম, ঠিক আছে, বিয়ে শাদী করলাম না, এই ধরনের বিষয় থাকবে। এখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে কথাটা বলেছেন যে আন্তর্জাতিকভাবে তো মানে বহির্বিশ্বের তো অনেকের ইন্টারেস্ট আছে বিভিন্ন বিষয়, যেটা জিওপলিটিক্যাল কারণে বলেন, সিকিউরিটি ম্যাটার বলেন, আঞ্চলিক নিরাপত্তার কথা বলি,
কিন্তু দেশের মধ্যে তো আমার মনে হচ্ছে যে ওনারাই অনেকটা নির্বাচনটাকে মানে বানচাল করানো না, মানে লিঙ্গার করানো তাতে ওনাদের এই তাতে ওনাদের লাভটা কি ইন্টারিম ব্যারিস্টার অসীম? ইন্টারিম কারণটা কি আমি আপনাকে বলি, ওনারা তো কোনো না কোনো ভাবে কারো না কারো দ্বারা কিন্তু আপনার ইনফ্লুয়েন্স। কিন্তু আপনি কি মনে করেন যে সবকিছু রাতারাতি হয়ে গেছে, একদিনে হয়ে গেছে সবকিছু? 18 সালে কোটা বিরোধী আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে কিন্তু এক দফাতে রূপান্তরিত হতে পারতো। কোটা আন্দোলনকারীদের দাবি দেওয়া যেটা ছিল সেটা তৎকালীন প্রধানমন্ত্রী মেনে নিয়েছিলেন, এবং উনি একসময় বলেছিলেন যে আমি ত্যক্ত বিরক্ত হইয়া মাইনা নিছি। আবার চোরের কয় চুরি কর, গেরস্থের কয় সজাগ থাক, কোর্টের মধ্যে মামলা করাই দিলেন মুক্তিযোদ্ধার সন্তানদেরকে দিয়ে। এই যে একটা অবস্থা, উনি ভেবেছিলেন যে এখন আপাতত বন্ধ করলাম, পরে এসে আবার এই করব। ও সময় যদি সেটা বন্ধ হয়ে যেত, আমি কাউকে কিন্তু আন্ডারমাইন করছি না, দেখেন এই আন্দোলনটাতে ছাত্র জনতা যে ভূমিকা রেখেছেন, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ফেসিস্টকে বিদায় করার জন্য যে ভূমিকাটা রেখেছেন, তার সঙ্গে মনে করেন যে যুক্ত হয়েছিল 15 বছরের দুঃশাসন। আমাদের দিদারুল ভাই বলেছেন যে রাজনৈতিক দলগুলো তাদের ত্যাগ সংগ্রাম অনেক কিছু আছে, সবকিছু মিলিয়ে অপশাসন, দুর্নীতি, ব্যাংক লুট সবকিছু মিলে একটা তপ্ত ছিল, তাওয়া ছিল, যেই তাওয়াতে আপনি খুব সহজে রুটি বা পারাটা ভাজতে পেরেছেন। তো সেই যে যেটাকে আমরা বলি যে স্পার্ক করা, সেটা ছাত্র জনতা তারা করেছে, ছাত্র ছাত্রীরা, সাধারণ ছাত্র ছাত্রীরা তারা করেছেন। কিন্তু কথাটা হচ্ছে যে এটা না হলে ওটা হতো, ওটা হলে এটা হতো, এই ধরনের সমীকরণ সব সময় থেকে থাকে। এখন আমরা সেজন্য বলি তার সঙ্গে তো অনেকে যুক্ত ছিলেন, কিন্তু এই সমস্ত স্টেক হোল্ডাররা যারা মনে করেন যে এই পরিবর্তনের সঙ্গে কাজ করেছেন, তাদের বিভিন্ন জনের বিভিন্ন ধরনের এজেন্ডা থাকতে পারে হিডেন, সেটা আমি জানি না। সে কারণে আমার কাছে সংশয় হয় কেউ না কেউ নির্বাচনটা প্রলম্বিত করা কিংবা নির্বাচন না দেওয়া, অথবা এই ইন্টারিম গভর্নমেন্ট আপনার চলুক। আরেকটা কথা একটু বলে নিই, যে কথাটা আমি বলিনি, 15th অ্যামেন্ডমেন্ট এখনো সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনে পেন্ডিং আছে। সেরকম একটা অবস্থায় আপনি আমাদের সাংবিধানিক অবস্থানটা কোথায় যাবে আমরা কি বলতে পারি? আপনি যদি জুলাই সনদ এখনই মনে করেন যে অর্ডিন্যান্স দিয়ে বলেন বা যেভাবে বলেন আইনি ভিত্তি দিয়ে দেন, তাহলে সেটা কিন্তু ইগনোর করা হবে কোর্টকে, সুপ্রিম কোর্টকে। এবং একটা প্রশ্ন কিন্তু সুপ্রিম কোর্টে এসছে যে আপনি কি এখন বসে পার্লামেন্টকে বাউন্ড করতে পারেন, বা প্রেজেন্ট পার্লামেন্ট ফিউচার পার্লামেন্টকে যেমন আপনার বাউন্ড করতে পারবে না, এবং প্রেজেন্ট পার্লামেন্ট ফার্স্ট পার্লামেন্টের দ্বারা বাইন্ড করতে পারবে না। অনেকগুলো আপনার এই আসবে, কি বলে, সাংবিধানিক জটিলতা তৈরি হবে দেশের মধ্যে। আমরা নির্বাচন হোক বা না হোক, বা দেশটা একটা অরাজক অবস্থার দিকে চলে যাচ্ছে আমার কাছে। আসবো আপনার কাছে আবারও। আমি দিদার ভাই আপনার কাছে আমি সর্বশেষ জানতে চাই যে যে ধরনের নির্বাচন আমরা গত 2 বা 3টি টার্মে দেখে এসেছি আওয়ামী লীগের সময় বিগত রেজিমে, সেই কাঠামো বা রাতের ভোট বা যেটাই বলি না কেন, যেভাবে নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করা হয়েছে, সেটি থেকে বেরিয়ে এসে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন পেতে যাচ্ছি, এই আশাবাদ কতটুকু আপনার কাছে এত অল্প সময়ের মধ্যে, এবং এই এক্সিস্টিং যে প্রশাসনিক যে ব্যবস্থাপনা সেটির ভেতরে? হ্যাঁ, মানে এটা একটা সিরিয়াস কনসার্নের জায়গা অলরেডি চলে গেছে। আমার কাছে মনে হয় যে সরকার এখন হয়তো যে কোনো মূল্যে, মানে যেহেতু আসলে পার্টিগুলোর আসলে কোনো ইয়ে করছি না, তাহলে কি হবে? তাহলে আসলে এখানে একটা অচল অবস্থা তৈরি হবে। সরকার বাধ্য হবে আসলে সবকিছু ফেলে দিয়ে ধরেন যে নির্বাচনের দিকে যেতে, এবং সেটা তখন কোনো অবস্থাতে কোনো ভালো নির্বাচন তো অবশ্যই হবে না। ইফ এনিথিং হয়তো ইতিহাসের সবচেয়ে খারাপ, যেটা আসলে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন করার একটা লক্ষ্য নাকি ছিল, সো ইতিহাসের সবচেয়ে খারাপ নির্বাচন হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে এখনো সব সম্ভাবনা শেষ হয়ে যায় না। এখনো যদি আমাদের পলিটিক্যাল পার্টিগুলো আজকে যদি আসলে এগ্রি করে, যে বিএনপি ধরেন যে এগ্রি করলো যে আমি আপার হাউস পিআর মেনে নিলাম, জামাত যদি এগ্রি করে যে ঠিক আছে আমি আসলে এই লোয়ার হাউসে আমার যে পিআর এর যে মানে দাবি বা অন্যান্য যে আগে ইয়ে করার এই দাবিটা আমি তুলে নিলাম, তাহলে কিন্তু কালকে থেকে দেখবেন যে খুব দুর্দান্ত ভাবে একটা পলিটিক্যাল ইলেকশনের দিকে বাংলাদেশ যাত্রা শুরু করবে, এবং সেটা হবে ইতিহাসের সবচেয়ে ভালো একটা ইলেকশন। সো আমি এখনো বলি যে সব ধরনের সম্ভাবনার সব রকম সুযোগ বাংলাদেশে এখনো আছে। ডিসিশন ইজ আওয়ার্স। আমরা পলিটিক্যাল পার্টিগুলো আমরা আসলে কোন সিদ্ধান্ত নিব সেটার উপর নির্ভর করছে আসলে বাংলাদেশের ভাগ্য। অনেক ধন্যবাদ দিদার ভাইয়া। আমি সর্বশেষ ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম আপনার কাছে যেতে চাই। আপনি কি মনে করেন যে যে এক্সিস্টিং ফরম্যাট বা এক্সিস্টিং যে স্ট্রাকচার, সেখানে কতটুকু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন? আমি ধরে নিলাম, আমি দিদার উনি যে কথাটা বলেছেন
যে বিএনপি যদি এটা মেনে নেয়, জামাত যদি ওটা মেনে নেয়, সবকিছু মানলাম আমি, সব ঠিক আছে, কিন্তু আমরা কিসের জন্য চাচ্ছি? আমরা আরেকটু ভালো কিছু পাওয়ার জন্য চাচ্ছিলাম, যে একটা ভালো সংবিধান, যেটা এই যে সংস্কার যেটা হচ্ছে তার মধ্যে কিন্তু অনেকগুলো তো বিষয়, সংবিধানের সংস্কারের বিষয় এসছে। সংবিধানের সংস্কারের কথা বলে রাজনৈতিক দলগুলো যদি আপনার ইলিগ্যাল আনকনস্টিটিউশনাল ম্যাটার নিয়ে ঐকমত্য প্রকাশ করেন, সেটা কি রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের ভবিষ্যতের জন্য ভালো হবে? আমরা তার মানে এটা কি, যে ক্ষমতার স্বার্থে, ক্ষমতার জন্য আমরা অসাংবিধানিক অবৈধ কাজকর্ম একসঙ্গে মিলেমিশে করতে চাচ্ছি? এটা আমার মনে হয় হবে না। আপনি যদি মনেই করেন যে রাজনৈতিক দলগুলো একই সঙ্গে একটা জায়গায় আসতে পারে, তো তাহলে সেটা মনে করেন যে নির্বাচন হলেও কিন্তু আসতে পারে, সেটা সংবিধান সংসদে বসেও কিন্তু হতে পারে। এমন কোনো কিছু বলা করা উচিত না যেটা করার এখতিয়ার আমাদের নেই। আমি কেন এই কথাটা বললাম, আপনি আজকে বললেন, আপনি এটা করলেন, জুলাই সনদ আগামীকালকে থেকে আপনার, আগামীকাল যদি করেন তারপরের দিন থেকে শত শত আপনার রিট সুপ্রিম কোর্টে ফাইল হবে, সমস্ত কিছু পেন্ডিং হয়ে যাবে, আমি নিশ্চিত থাকি। আমার মনে আছে গত কয়েকদিন আগে মাননীয় প্রধান বিচারপতি, যেহেতু এটা পাবলিক, এটা আপনার করা হয়নি, এক্সক্লুসিভলি আপনার রেস্ট্রিক্টেড টু প্রেস করা হয়নি, সেখানে মাননীয় প্রধান বিচারপতি বলেছিলেন যে ঐকমত্য কমিশন, যে এখানে যে 15th অ্যামেন্ডমেন্ট আছে, ওনাদের ওটাকে মানতে বাধ্য আমরা। এই বিষয়টা কিন্তু এসছে, এটা কেউ কিন্তু খুব একটা রিপোর্ট করেননি, কিন্তু ওদিন সাংবাদিকরা ছিলেন না, সবাই আপনার ট্রাইব্যুনালে ছিলেন, আইসিটিতে ছিলেন। এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, কিন্তু এটা আমাদের সবারই কিন্তু মনে রাখা উচিত। কারণ আপনার মনে করেন যে রাষ্ট্রের যে 3টা অঙ্গ, এক্সিকিউটিভ বলেন, লেজিসলেচার বলেন, জুডিশিয়ারি, আপনি জুডিশিয়ারিকে কমপ্লিটলি ইগনোর করে বা ওভারপাস করে আপনি কিছু করতে চাচ্ছেন। আর নর্মাল যে জিনিস, সাধারণ নাগরিক হিসেবে আমি অবৈধ কাজ একসঙ্গে বসে করব, চুরি করে কাঁঠাল একসঙ্গে ভাগ করে খাবো, রাইট। আমার ধন্যবাদ, মনে হয় না এটা আপনার ভালো কিছু আনবে। ধন্যবাদ। শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে নির্বাচনমুখী একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং নির্বাচন নিয়ে আমি ধরে নিচ্ছি যে আপনাদের মোটামুটি একটা প্রস্তুতি রয়েছে। আপনারা ফেব্রুয়ারিতে নির্বাচন হলে নিশ্চয়ই আপনাদের দলের যার দিকে তাকিয়ে আছেন, লন্ডনে অবস্থান করছেন জনাব তারেক রহমান, তিনি দেশে ফিরবেন, সেই সম্ভাবনা তো আমরা অনেকদিন থেকেই জানছি, এবং অনানুষ্ঠানিকভাবে আমরা জানি যে তিনি হয়তো নভেম্বরের কোনো একটি সময় যাবেন। আমাদের জানাটা কি ঠিক আছে? মানে তিনি কি নভেম্বরে ফিরছেন? আমাদের কি আর নভেম্বর আমার কাছে, আমি একটা কথা বলি, এটা আনসার্টেন, এটা আনসার্টেন এই কারণে, দেখেন ওনার নিরাপত্তার একটা বিষয় আছে, সে বিষয়ে এখনো মনে করেন যে ফাইনালি মনে করেন যে আমি কোনো কিছু আমরা জানি না বা দেখিনি। বুলেট প্রুফ গাড়ির কথা বলেছেন, ওনার নিরাপত্তার বিষয়টা জড়িত থাকা খুবই স্বাভাবিক। আমাদের সাবকন্টিনেন্টের দিকে যদি আপনি দেখেন, বাংলাদেশের কথাও যদি দেখেন, নিকট অতীতের কথা বলি আমরা, সবকিছু মিলিয়ে সেটা একটা ভালনারেবল একটা ইস্যু ওনার জন্য আছে। দলের নেতাকর্মীদের কাছেও সেটা একটা বড় কনসার্ন। আরেকটা জিনিস আছে, আমি মনে করি সম্ভবত যে তফসিল ঘোষণার পরপরই সম্ভবত উনি আসতে পারেন, এটা আমি যতটুকু আমার কাছে মনে হয়। ধন্যবাদ, ধন্যবাদ ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম। দিদার ভূঁইয়া, আপনার কাছে শেষ প্রশ্ন। আপনি শুরুতেই বলছিলেন যে আপনারা আসলে মূলত রাষ্ট্রের যে সংস্কার, সেই সংস্কারের জন্য 15 বছর ধরে প্রস্তুতি নিয়েছেন, কিন্তু রাষ্ট্রের সংস্কার করতে হলে শুধুমাত্র তাত্ত্বিক বিষয় নয়, এটির সঙ্গে জনগণের সঙ্গে যে কানেক্টিভিটি সেটিও তৈরি করতে হয়। সেই জায়গাটিতে রাষ্ট্র সংস্কার আন্দোলন কোথায় দাঁড়িয়ে, যদি একটু বলেন। জি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এখন পর্যন্ত কোনো ইলেকশনে পার্টিসিপেট করতে পারে নাই। তো আমরা এটা বলার সুযোগ নাই যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কতটুকু আসলে জনভিত্তি তৈরি হয়েছে, কিন্তু ইনশাআল্লাহ আমার মনে হয় যে আগামী ইলেকশন, সেখানটা আমরা আসলে প্রথম প্রমাণটা পাবো, এবং তখন আমার জন্য বলাটা সুযোগ সহজ হবে। অনেক ধন্যবাদ দিদার ভূঁইয়া এবং ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম যে নির্বাচন নিয়ে আস্থার সংকট তৈরি হয়েছে কি হয়নি। দুটো রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের অন্যতম বৃহত্তর রাজনৈতিক দল, এবং দিদার ভূঁইয়া অপেক্ষাকৃত নতুন একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছেন। তাদের যে পারসেপশন অ্যাবাউট ইন্টারিম গভর্নমেন্ট এবং নির্বাচন নিয়ে শঙ্কা, সেটি আমরা আমাদের ভাবনার সঙ্গে একটু মিলিয়ে নেব, এবং আগামী দিনগুলোতে যে ঘটনা প্রবাহ, যে সংকট তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, অবশ্যই আমরা আমাদের নিজেদের মতো করে বিশ্লেষণের চেষ্টা করব। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং ডেইলি স্টারের সঙ্গেই থাকুন।